এখন আসলে সেনাবাহিনী কি কি ক্রাইসিসে পড়তে পারে? সেনাবাহিনী প্রথমেই অপারেশনাল ক্রাইসিসে পড়বে। কেমনে? প্রথমত হলো সেনাবাহিনীর নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থকে একে অপরকে অবিশ্বাস করা শুরু করবে, যে ওনার অর্ডার মেনে যদি আমার জেল হয়, সিম্পল। সিপাহী বলবে যে এই এই লেফটেন্যান্ট সাহেবের কথা শুনে যদি আমার জেল হয়, তাহলে আমি কি মানুষ মারতে যাবো কেন? যদি আমার ধরে নিয়ে যাওয়া পুলিশ ধরে নেয় আমাকে মানুষকে ধাওয়া দেওয়ার জন্য, তা আমি লেফটেন্যান্ট সাহেবের কথা শুনবো না। লেফটেন্যান্ট সাহেব এটা মনে করতে পারে যে ক্যাপ্টেন সাহেব আমাকে নির্দেশ দিচ্ছে, ক্যাপ্টেন নিজে করে না কেন? উনি নিজে করুক, আমারে কেন বলে? ক্যাপ্টেন সাহেব আবার বলতে পারে, মেজর সাহেব আপনি শুদ্ধ আসেন, আপনি না আসলে আমি যাব না। পরিষ্কার ব্যাপার। সেনাবাহিনীর কর্তারা সেনাবাহিনীর ভিতরে যত বুঝি দেন না কেন, এনারা বন্দী এখন, এবং তারা বলতে পারেন আইসিটি আইনে নির্দোষ না হওয়া পর্যন্ত একজন অ্যাকিউজড আসামি। সো এখন আর লেফটেন্যান্ট কর্নেল অমুক, ব্রিগেডিয়ার জেনারেল অমুক, তার গৌরব, তার র্যাঙ্ক, তার এগুলো কিছু আসে যায় না। এখন হলো ওনার পরিচয় হলো উনি আইসিটি আইনে গুম এবং খুনের মামলার আসামি, অভিযুক্ত আসামি, শুধু আসামি না, অভিযুক্ত আসামি। এখন ওনার আইনজীবী কিভাবে প্রমাণ করতে পারবে যে উনি মানে অভিযুক্ত, তো উনি আসলে এই কাজটা করেন নাই, সেটা প্রমাণ হওয়ার পরে বোঝা যাবে যে এরপরে পরিস্থিতিটা কি। কিন্তু ওয়ান থিং হ্যাজ মানে লস্ট হিয়ার, সেটা কি? ইমেজ। কার কার ইমেজ গেছে? আপনি অ্যাজ এ হোল সেনাবাহিনীর ইমেজ গেছে, এক নাম্বার। 2 নম্বর, ব্যক্তি যে যারা এখন সার্ভিং এ যাদেরকে তাদের ইমেজও গেছে। 3 নম্বর হলো যে এখন আর পাবলিকের কাছে সেনাবাহিনী একটা আলাদা, যে কি বলে, একটা দেখলে মনে হবে একটা সেনাবাহিনী একটা আলাদা জিনিস, যারা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছে। আমরা নিজেদেরকে ওই যে আমরা বলি দেশপ্রেমিক টাইটেল লাগিয়েছে, গৌরবের সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক, এইসব জিনিস এখন আর এইসব ঠ্যাংঠুং ওনাদের হাত পা এগুলা কেটে ফেলা হয়েছে। তো যদি আমি যদি আপনাকে কি বলে মানে থটস দিয়ে যদি কথাগুলো বলি, এখানে অনেকগুলো ক্রাইসিস তৈরি হবে ভবিষ্যতে। পাবলিকের মধ্যে যে সেনাবাহিনী নিয়ে যে একটা মাইট, এটা যেহেতু ভেঙে চুরমার হয়ে গেছে, সো পাবলিকের কাছে সেনাবাহিনী আগের সেই মর্যাদা পাবে না, নিশ্চিত থাকে। সেনাবাহিনী এখন আরেকজন পুলিশ সদস্যকে যেভাবে দেখে, সেনাবাহিনীকে এই দৃশ্যতেই দেখবে। কারণ সেনাবাহিনী যদি কোনো অতিরিক্ত ফোর্স খাটাতে যায়, তখন সিভিলিয়ানরা মনে করবে যে এর তো এর জন্য বিচার হতে পারবে, যায় মামলা করে দেওয়ার জন্য। মামলা করতে পারবে কিনা যায় না, একটা পাবলিক পারসেপশন তৈরি হলো যে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা যায়। এখন আপনি এটা আশ্চর্য হবেন না যে থানায় গিয়ে হাজির হবেন না যে পাবলিক এটার কোনো নিশ্চয়তা, কারণ পাবলিক কিন্তু এত বুঝবে না যে আইসিটি আইন, এটা পাবলিকের বোঝার সময় নেই। আপনি একটু বেশি যেহেতু আপনি অনুষ্ঠান বেশি পড়তে বেশি কিন্তু সব পাবলিকের কোনো দায়িত্ব নাই। সো সে কোথাও মার খেলে কিন্তু এখন থানায় যাওয়ার মতো পরিস্থিতি, কিন্তু আর্মি এটা সেনাবাহিনী বা সেনাপ্রধান এই সুযোগটা জনগণকে করে দিয়েছেন। মামলা হবে না হয়তো কখনোই, কেননা সিআরপিসিতে মামলা করতে পারবে না, হয়তো হবে না, কিন্তু মানুষ যদি মনে করে যে একজন সেনা সদস্যের বিরুদ্ধে থানায় যাওয়া এখন সম্ভব, এটা কিছু করার নাই। দিস ইজ কল্ড ইমেজ ক্রাইসিস। ইমেজ ক্রাইসিসে পড়ে গেলে ওই বলে না যে হাতি যখন খাদে পড়ে, তো উলুনিও তাকে চামচিকাও চিমটি কাটে, উলুনি তাকে কামড় দেয়। এখন সেনাবাহিনী হাতি আপনি ভাবতে পারেন, কিন্তু পাবলিকের দৃষ্টিতে এ কিন্তু গর্তে পড়ে গেছে, এবং তাকে এখন চামচিকাও খামচি মারতে পারবে, উলুনিও তার কামড় দিতে পারবে। এটা হলো পাবলিক পারসেপশন এখানে। তারপরে 2 নম্বর হলো কি জানেন? 2 নম্বর পাবলিক পারসেপশনটা আরো ডেঞ্জারাস। একটা হলো পাবলিক তাদেরকে এখন ছোটখাটো জিনিস মনে করবে, আর একটা পুলিশের সাথে তাদেরকে তুলনা করবে। পুলিশের বিরুদ্ধে যেরকম পাবলিক দাঁড়াইতে পারে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো। আর হলো পাবলিক এখন আর তাদের বিশ্বাস করবে না, তাদের ট্রাস্ট, পাবলিকের যে ট্রাস্ট, আপনি পাবলিকের সামনে প্রমাণিত না হওয়ার জন্য, আমাদের দেশে অভিযোগ হলেই কিন্তু অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফেলানো হয়। এটা আর তো সোশ্যাল মিডিয়াতে তো আছেই সেনাবাহিনীর বিরুদ্ধে এটা বলা। সো পাবলিকের যেই পাবলিক গুলো ওই ধরনের সোশ্যাল মিডিয়াকে ফলো করে, যারা মনে করে
যে সেনাবাহিনী ভুল করতেছে, এরা কিন্তু এখন মানে প্রিভেইল করবে আরো বেশি, মানুষের মধ্যে আরো বেশি ডিস্ট্রাস্ট তৈরি হবে। আসলেই তো সেনাবাহিনী এরকম অপকর্ম করে, সেনাবাহিনী মানবতা বিরোধী অপরাধ করে, হ্যাঁ, সেনাবাহিনী আয়নাগর তৈরি করছে, কিন্তু কোন প্রেক্ষাপটে কোন সরকার সিদ্ধান্তে কিভাবে হয়েছে এটা পাবলিকের কিচ্ছু আসে যায় না। পাবলিক এই জায়গা থেকে পাবলিকের একটা বড় ধরনের অবিশ্বাসের জায়গা তৈরি হলো। তারপরে যে আগে বলছি যে সেনাবাহিনী একটা লৌহ মানব মানে সেনাবাহিনীর একজন সদস্য মানে উনি অসাধারণ একটা ব্যক্তিত্ব, উনি এটা চলে গেছে। তারপরে ধরেন যেটা এখানে দুটো অ্যাজ আর্মিও কিন্তু একটা আগের মতো, সে আর্মিকেও কিন্তু এখন যে মাঝখানে বলছেন আনসারের ভূমিকা বলা হচ্ছে, এই হচ্ছে, এটা আরো প্রতিষ্ঠিত হলো। তো এটা হলো পুরো সেনাবাহিনীর একটা, আরো ডিটেল আমি একটু পরে যাব, কিন্তু এখানে ব্যক্তি ইমেজগুলো কি নষ্ট হয়েছে, যে ব্যক্তিগুলোকে এই মামলায় দাঁড় করানো হচ্ছে, উনি ব্যক্তিগতভাবে উনি অভিযুক্ত হয়ে উনি কিন্তু ওনার নিজের পরিচয় সংকটে পড়েছেন এখন, এবং ওনার এই সংকটের কারণে ওনার পরিবার এই সংকটে পড়ে গেছে। উনি এবং ওনার পরিবার পুরোটাই সামাজিক সংকটে পড়ে গেছে। আশেপাশের লোকজন সবাই কিন্তু তাদেরকে অভিযুক্তই বলবে। অভিযুক্ত তার মানুষ বলে না, বলে আইসিটির আসামি। এটা থেকে বেড়ে যাওয়ার পরেও 20 বছর পরেও হলো ওনার দেখলে বা ওর পরিবারের সদস্য দেখলো ওই লোকের এরকম বিচার হয়েছিল, তখন আর লেফটেন্যান্ট কর্নেল বলবে না, তখন হলো নাম ডাইকা বলবে, ও মুক্ত এই বিচার হয়েছিল, তার বিচারে সে বেঁচে গেছে, এইটা কিন্তু থাকবে না। এটা আমাদের দেশের পাবলিক পারসেপশন এগুলো তৈরি হয়। পারিবারিক তো জীবন শেষ, নিশ্চিত থাকেন পারিবারিক ভাবে এই পুরো একটা পরিবারকে সংকটে ফেলে দেওয়া হয় পরে বিচারের পরে। এটা সবার ক্ষেত্রে কিন্তু একই রকমের, শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে না, কিন্তু যে কোনো আপনার ক্ষেত্রে, আমার সাধারণের ক্ষেত্রে কিন্তু একই হয়। সামাজিক যে সংকটগুলো হয় সেই সংকটগুলো, এবং এটা তাদেরকে সারা জীবন তাড়া করে ফেলবে, তার পরিবারকে তাড়া করে ফেলবে, তার আশেপাশে বন্ধু বান্ধবকে এটা তাড়া করবে। এখন আসলে সেনাবাহিনী কি ক্রাইসিসে পড়তে পারে? সেনাবাহিনী প্রথমেই অপারেশনাল ক্রাইসিসে পড়বে। কেমনে? প্রথমত হলো সেনাবাহিনীর নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থকে একে অপরকে অবিশ্বাস করা শুরু করবে, যে ওনার অর্ডার মানে যদি আমার জেল হয়, সিম্পল। সিপাহী বলবে যে এই লেফটেন্যান্ট সাহেবের কথা শুনে যদি আমার জেল হয়, তাহলে আমি কি মানুষ মারতে যাবো কেন? যদি আমার ধরে নিয়ে যাওয়া পুলিশ ধরে নেয় আমাকে মানুষকে ধাওয়া দেওয়ার জন্য, তা আমি লেফটেন্যান্ট সাহেবের কথা শুনবো না। লেফটেন্যান্ট সাহেব এটা মনে করতে পারে যে ক্যাপ্টেন সাহেব আমাকে নির্দেশ দিচ্ছে, ক্যাপ্টেন নিজে করে না কেন? উনি নিজে করুক, আমারে কেন বলে? ক্যাপ্টেন সাহেব আবার বলতে পারে, মেজর সাহেব আপনি শুদ্ধ আসেন, আপনি না আসলে আমি যাব না। এই যে অপারেশনাল ক্রাইসিসটা তৈরি হবে। ইভেন ব্যাটালিয়নে কিন্তু একজন সিও কে কিন্তু, যে সিও কালকে হুঙ্কার দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখছেন যে মোহাম্মদপুরে এখানে, যে হয় সেনাবাহিনী থাকবে না, হলে সন্ত্রাসী থাকবে। এই হুঙ্কার আর দিয়ে কোনো লাভ নাই, কারণ ওনার অধস্তনরা ওনাকে বিশ্বাস করবে না, কারণ ওনাকে অধস্তনরা বিশ্বাস করবে না এই জন্য যে উনি অধস্তনদের রক্ষা করতে পারবেন কিনা এটা কিন্তু আর এনশিওরড না, বিকজ এভরিওয়ান সেইং ইন দ্য টেলিভিশন যে এই লেফটেন্যান্ট কর্নেল সাহেবকে কিন্তু বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এই চেহারার লেফটেন্যান্ট কর্নেল না, কিন্তু এইরকম চেহারার একজনকে কিন্তু বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। বেঁধে নেয় নাই, গাড়ি থেকে নামায় এরকম করে ধরে নিয়ে গেছে, নিচে তো পুলিশ হাতদের ধরেছে। সো দিস উইল বি এ পারসেপশন উইদিন দি আর্মি, যেখানে একে অপরের সাথে কিন্তু একটা কনফ্লিক্টেড সিচুয়েশন তৈরি হলো। লেফটেন্যান্ট সাহেব ক্যাপ্টেনকে বিশ্বাস করবে না, ক্যাপ্টেন সাহেব মেজর সাহেবকে বিশ্বাস করবে না, মেজর সাহেব লেফটেন্যান্ট কর্নেলকে বিশ্বাস করবে না, লেফটেন্যান্ট কর্নেল সাহেব তো কিছু করে না, কারণ অপারেশনাল হেড। অপারেশনাল হেডের অবস্থা যদি এই হাল হয়, সে ধরনের একটা ব্যাটালিয়নের এই হাল হইলে অন্যান্য ব্যাটালিয়নের কি হাল হবে? একই রকম। সো অপারেশনাল একটা ক্রাইসিস দেখা যায়, এবং এই অপারেশনাল ক্রাইসিসের কারণে কিন্তু এর পরবর্তী ক্রাইসিসটা কি হবে? অর্গানাইজেশনাল ক্রাইসিস। এক ব্যাটালিয়ন আরেক ব্যাটালিয়নকে বিশ্বাস করবে না, ওই ব্যাটালিয়ন সেই ব্যাটালিয়নকে বিশ্বাস করবে না, কারণ বললো যে এরা যেটা করতেছে সন্দেহের দৃষ্টি দেখবে, এদের কাজটা কি ঠিক হচ্ছে? আরেকজন জিজ্ঞেস করবে এটা বাড়াবাড়ি হয়ে গেছে। এই যে কথা বলার একটা স্কোপ দিলেন আপনি, এক ব্যাটালিয়ন কমান্ডার আরেক ব্যাটালিয়ন কমান্ডারকে বিশ্বাস করবেন। যতই
এখন বীর বিক্রম, বীর উত্তম যে পদক পাওয়ার জন্য আর কেউ চেষ্টা করবে না, কারণ সে চেষ্টা করলে তো সে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হইতে পারে। এখন ধরেন যারা আমাদের আমাদের সেনাবাহিনী যারা আছে চিটাগং হিল ট্র্যাক্সে, এখানে তো প্রকাশ্যে সবাই বলে যে ওখানে মানবতা বিরোধী অপরাধ হয়, কিন্তু কারো বিরুদ্ধে তো ওখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। হয় কি আপনি বলেন? অনেক অভিযোগ, সিরিয়াস সিরিয়াস অভিযোগ, কিন্তু ওটাকে কেন জায়েজ করা হয় সেটা হলো ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, ওটাকে জায়েজ করা হয়। এবং সেই ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করার কারণে এই আমাদের হিল ট্র্যাক্সে যে অফিসাররা যায় তারা এই ধরনের অপারেশনের জন্য বিভিন্ন পদক পায়। এখন কোন সেনাবাহিনীর সদস্য আর পদক পাওয়ার চেষ্টা করবে না। কোন সেনাবাহিনীর সদস্য এই পদককে মনে করবে যে এটার রিস্ক, কেন এই পদক পাইতে গিয়ে আমি যে কাজগুলো করবো সেই কাজের জন্য আমার বিচার দিতে পারে, কেন এটা? তাহলে আপনি নেক্সট ক্রাইসিস কোথায় তৈরি করলেন? ইন্টারনাল সিকিউরিটিতে আপনি নেক্সট ক্রাইসিস তৈরি করে দিলেন। কোন ইন্টারনাল সিকিউরিটি? যে ইন্টারনাল সিকিউরিটি কি দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর, লাইক ইন্টারনাল ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস, ইন্টারনাল সন্ত্রাসী গোষ্ঠীদের অ্যাক্টিভিটিস, ইন্টারনাল, এই যে দেখেন আপনি জঙ্গিদেরকে ধরেছে, সেই জঙ্গিদেরকে আপনি মুক্ত করেছেন, এবং যারা জঙ্গিদেরকে ধরেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করে এখন আদালতে হাজির করছেন বিচারের জন্য। তাহলে ভবিষ্যতে আর কোনো এই লেফটেন্যান্ট কর্নেল আর কোনো ব্রিগেডিয়ার সাহেব যিনি র্যাবের এডিজি হবেন বা হবেন, এনারা কি কাজটা করবে? ডিজিএফআইতে যে ব্রিগেডিয়ার কাজ করবে সে কি আর জঙ্গিদের ব্যাপারে তথ্য জোগাড় করবে? আর যদি জোগাড়ও করো সেটা কি কাউকে দেবে না। কি দাঁড়ালো তাহলে? ইন্টারনাল সিকিউরিটি ক্রাইসিস দাঁড়ালো। আমি একটার পর একটা বলছি, কোথা থেকে কোথায় যাচ্ছে আপনি দেখেন। ইন্টারনাল সিকিউরিটি ক্রাইসিস যখন হয়ে যাবে, যখন আপনি আপনার হিল ট্র্যাক্স এরিয়া এবং বর্ডার এরিয়াতে আপনি ইন্টারনাল সিকিউরিটি ক্রাইসিস আপনি হ্যান্ডেল করতেছেন, যখন ইন্টারনাল সিকিউরিটি ক্রাইসিস আপনি হ্যান্ডেল করতে পারবেন না, যখন কমান্ডাররা এই কাজটা করতে ভয় পাবেন, আমি বলবো না যে তারা করতে চাইবে না, কিন্তু ভয় পাবেন যে আমার তো বিচার দিতে পারে এগুলা করলে। কালকে আজকে এর অ্যারেস্ট করলাম জঙ্গি হিসাবে, পরশুদিন সে বেরিয়ে গিয়ে সে বীর হয়ে যাবে, আমি যে তাকে অ্যারেস্ট করলাম এই জন্য আমার জেল হতে পারে। Why he will do it? ই অর সি অফকোর্স সে এই রিস্কের মধ্যে থাকতো। তারপরে কি দাঁড়ালে ইন্টারনাল সিকিউরিটির যে রিস্ক হলো, সে রিস্কের কারণে আপনার দেশ জঙ্গিবাদের দেশ হয়ে যেতে পারে, জঙ্গিবাদীরা আপনার এখানে আস্তানা গাড়তে পারে, কারণ আপনার সেনাবাহিনী যে সেনাবাহিনী এই কাজটা করার কথা তারা এটা করছে না, করবে না। আমি বলছি না করবে না, কিন্তু আমার কাছে এই আশঙ্কাগুলি তৈরি হয়ে গেল। মানে ইন্টারনাল সিকিউরিটিটা আপনার হলো, যখন আপনার ইন্টারনালি জঙ্গিরা এই মিলিটেন্টরা হবে শক্তিশালী হবে, তখন তো আপনি ইন্টারন্যাশনাল রিস্কে চলে গেলেন। কারণ কি? কারণ হলো তো আপনি পৃথিবীর আইন অনুসারে, যেমন ধরেন আমেরিকা তার নিজস্ব আইন অনুসারে সে যদি কোথাও জঙ্গি আছে সে সেখানে যে হামলা করতে পারে, এটা তাদের নিজস্ব আইন করে নিছে। আপনি পারলে তারা ঠেকান, তার মানে ঠেকান। এখন আমেরিকা একটা আইন করে নিছে, ভারতে আইন করলো, সে ধরেন নিজের আইন করে বললো পৃথিবীর যে কোনো প্রান্তে যে জঙ্গি আছে আমরা হামলা করবো, যেটা তার পাকিস্তানে করে। আপনার এখানেও তো হামলা করবে, আপনি ডেকে নিয়ে আসলেন, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস, রিজিওনাল ক্রাইসিস আপনার ঘরের মধ্যে ডেকে নিয়ে আসলেন এই মামলার মাধ্যমে, কারণ এইটা সেনাবাহিনীর মনোবলটা ভেঙে দিচ্ছে। এখন আসেন সেনাবাহিনীর ইন্টারনাল আর কি হইতে পারে? সেনাবাহিনীর ইন্টারনাল কনফ্লিক্ট বেড়ে যাবে কেমনে? এটা তো আমি বললাম অর্গানাইজেশনাল ক্রাইসিসের কথা বলবো। এখন আরেকটা ক্রাইসিস আছে, ইন্টারনাল পলিটিক্যাল ক্রাইসিস। এক একজন মানুষ এক এক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, এক একটা ইন্টারমিডিয়েটের ছাত্র বা মাদ্রাসার ছাত্র এক এক পলিটিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু বিএমএতে আসছে। আমি অফিসারদের কথাই বলি, বিএমএতে আসছে, বিএমএতে আসে সে আর্মি ব্লাড হয়ে যায়, ওরা বলে যে বিএমএ ব্লাড হয়ে যায়, ফাইন, বিএমএ ব্লাড হলো। কিন্তু আজকের পরিস্থিতির কারণে যার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা আছে, আর যার ব্যাকগ্রাউন্ড ক্যাডেট কলেজ আছে, যার ব্যাকগ্রাউন্ড, এটা তো আর এক থাকবে না, কখনো এক থাকবে না। কারণ সে ফিল করবে যে আমরা এখন ক্ষুদ্র ক্ষুদ্র হলে নিজেরা সংগঠিত থাকা ভালো, কারণ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সংগঠিত। মাদ্রাসার অফিসাররা একভাবে সংগঠিত থাকবে, ক্যাডেট কলেজের অফিসাররা এক ধরনের সংগঠিত থাকবে, ঢাকা কলেজের অফিসাররা এক ধরনের সংগঠিত থাকবে, নর্থ ডেমারটা একদম, সবাই একটা গোষ্ঠীতন্ত্রের ভিতরে কিন্তু ঢুকে যাবে জাস্ট নিজেদেরকে সেভ করার জন্য। তাই এটা কি এটা হলো এক। আর দুই নম্বর হলো পলিটিক্যাল পরিচয়। প্রথম তো হলো যে এটা হলো যে বলে না এরিয়া বেস, একটা কুকুরের যে এলাকা সে ওই এলাকা আরেকটা কুকুর ঢুকে না,
সেরকম আমি বললাম যে ঢাকা কলেজের এলাকায় ঢাকা কলেজের যারা আছে তারা এক ধরনের লবিং মেনটেন করবে, নটরডেমিয়ানরা এক ধরনের করবে, তিতুমিরিয়ানরা এক ধরনের করবে, মাদ্রাসাওয়ালারা এক ধরনের করবে, এই সব এই ধরনের ইয়েতে চলে যাবে। এরপর আসবে কি পলিটিক্স। এখন তো পলিটিক্যাল আইডেন্টিটি তার মনে করছে কোন সরকারের সাথে থাকলে আমরা ভালোভাবে 25টা বছর চাকরি করে যাই, কারণ 25 বছর পরে একটা রিটায়ারমেন্টের সুবিধা পাওয়া যাবে। যারা ধরেন নির্ভেজাল কাজ করতে চায় তারা কোনো 25 বছর মতো চাকরি করে কোনো মতে রিটায়ারমেন্টে যেতে চাইছে, সেও তো এখন নিরাপদ না। সে ফিল করবে যে আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দরকার। কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দরকার? আইদার আমাকে আওয়ামী লীগ হইতে হবে, নাইলে আমারে বিএনপি হইতে হবে, নাইলে আমারে জামাত হইতে হবে। কোনটা কোনো না কোনো ভাবে সে একটা আশ্রয় খুঁজে নেবে। বিশ্বাস করেন, দিস ইজ গোয়িং টু হ্যাপেন। যদি এটা না হয় আই উইল বি ভেরি মাচ হ্যাপি, বাট দিস ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ পলিটিসাইজেশন এমন একটা জিনিস, আপনার সেফটির জন্য আপনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে চলে যাবেন। তার ফলে হবে কি, ওই যে বিসিএস এর মতো আমাদের যেরকম হয় যে বিসিএস এর একদল বিএনপি পন্থী, একদল জামাতপন্থী, আর্মিও সেটার বাইরে থাকবে না, নিশ্চিতভাবে থাকতে পারবে। কারণ ডিসিপ্লিন যেহেতু আপনি ভঙ্গ করে ফেলছেন, যেহেতু আপনি একজনকে অ্যাকিউজ করে ফেলছেন, তার অফিসিয়াল ডিউটির সময় সে দায়িত্ব পালন কালে সে কি করেছে সেটা আপনি ওপেন বিচার করছেন, তার আইনে না। তার আইনে যদি করতেন এটা কোনো ব্যাপারই না, তাদের আইনেই কিন্তু এটা বেচার সম্ভব। আপনি সেটা ওপেন কোর্টে আনলেন এবং পাবলিক স্ক্রুটিনিতে তাকে ফেলে দিলেন। সে পাবলিকের ট্রায়ালে চলে গেল, একটা মিডিয়া ট্রায়ালে যাবে, পাবলিক ট্রায়ালে যাবে, পাবলিক